আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। জিএসটির বি রেটের প্রশ্ন সমাধান করব। গত বছরের প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো ঘিরে আবার প্রশ্ন আসতে পারে। চলো আমরা শুরু করি। প্রথম যে প্রশ্নটা, বাই দ্য এন্ড অফ দ্য মিল সাম পিপল টেক আ ফিউ গ্লাসেস অফ ওয়াটার। একটু পজ করে নিশ্চয় চিন্তা করো, উত্তরগুলো তুমি নিজেই যেন এই চিন্তাটা তোমার এই পরীক্ষার হলে হেল্প করবে। তুমি যা পড়ছো যদি চিন্তা করে পড়ো, পরীক্ষার হলে নিশ্চয় উপকার পাবা ইনশাআল্লাহ। ইয়েস, বাই দ্য এন্ড অফ দ্য মিল, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। আন্দাজে প্রিপোজিশনাল ফ্রেজ মাইরা দিও না। আমরা প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয় শেষ হয়, মানে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে এমনটা পাইলে আমরা মোটামুটি নিশ্চিত করে এটা প্রিপোজিশনাল ফ্রেজ বলি। বাট প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, এটা কিন্তু নিশ্চিত প্রিপোজিশনাল ফ্রেজ না। এটাতে বাক্যে এটার ফাংশন দেখতে হবে। এই বাক্যে বাই দ্য এন্ড অফ দ্য মিল অবশ্যই একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেমনে? বাক্য পড়ো ভাই। বাক্যে বলছে বাই দ্য এন্ড অফ দ্য মিল, মিলের শেষে, সাম পিপল টেক আ ফিউ গ্লাসেস অফ ওয়াটার, কিছু মানুষ নিছিল এক মানে গ্লাস পানি, মানে পানি খাইছে। তার মানে মানুষ পানি খাইছে কখন? সাম পিপল টেক আ ফিউ গ্লাসেস অফ ওয়াটার, কিছু মানুষ কিছু পানি খাইছে, কিছু মানুষ কিছু গ্লাস পানি খাইছে, পানি পান করছে। এখন মানুষ পানি পান করছে কখন? বাই দ্য এন্ড অফ দ্য মিল, খাবারের শেষ দিকে, একটা সময়কে রেফার করছে, একটা সময়কে রেফার করছে। ফলে এই টেক ভার্বটাকে মডিফাই করছে কিন্তু বাই দ্য এন্ড অফ দ্য মিল। এই টেক আ ফিউ গ্লাস অফ ওয়াটার, টেক ভার্বটাকে মডিফাই করছে কি? বাই দ্য এন্ড অফ দ্য মিল। ফলে মানুষ পানি খাইছে কখন? খাবারের শেষ দিকে। অবশ্যই এটা কি একটা সময়কে রেফার করছে বিধায় এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমরা কনফিউশন থাকবে, এই জন্য আমি একটা ক্লারিফিকেশন দিচ্ছি এখানে। দেখো, দ্য ম্যান ইন দ্য রুম ইজ মাই ফাদার, বুঝে বলছিলাম প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হলে অবশ্যই এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তবে সেখানে একটু কথা আছে, আমি প্রথম বাক্যের কথা পরে বলি। দেখো, হি ইজ ইন ফ্রন্ট অফ মি, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, অবশ্যই তুমি প্রিপোজিশনাল ফ্রেজ বলছো, জানি প্রিপোজিশনাল ফ্রেজ বলবা। প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ। এবার সেম বাক্য শুধু একটু আন্ডারলাইন একটু বাড়ছে। দেখো ভাই, হি ইজ ইন ফ্রন্ট অফ মি, এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ? কি ভাবছো? না, এটা প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু না, এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কেমনে? দেখো ভাই, বলছে হি ইজ, সে আছে, কোথায় আছে? ইন ফ্রন্ট অফ মি, এই পুরোটার নিচে আন্ডারলাইন করা আছে। এখানে সরাসরি তার লোকেশন বোঝাচ্ছে। হি ইজ ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে আছে, একটা প্লেস। ফলে ইন ফ্রন্ট অফ মি পুরোটা নিচে আন্ডারলাইন করা থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আর যদি শুধু ইন ফ্রন্ট অফ লেখা থাকে তখন কিন্তু এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, অবশ্যই আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলবো। বাট যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে বা প্রিপোজিশন দিয়ে তো শেষ হয় না, মি দিয়ে শেষ হয়েছে, তখন আমি ফাংশন খুঁজতে আসছি। হি ইজ ইন ফ্রন্ট অফ মি, এখানে সেম কথা বলছিলাম একটু আগে। প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, এটা কিন্তু নিশ্চিত করে প্রিপোজিশনাল ফ্রেজ না। এটা অনেক কিছু হইতে পারে। যেমন এখানে কি বলো তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য ম্যান ইন দ্য রুম ইজ মাই ফাদার। এই দেখো, ইন দ্য রুম কথাটা কিন্তু কার ব্যাপারে বলা হয়েছে? ম্যানের ব্যাপারে বলা হয়েছে। আমরা জানি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য ম্যান ইন দ্য রুম ইজ মাই ফাদার, এই ইন দ্য রুম কথাটা কার ব্যাপারে বলা হয়েছে? রুমে থাকা ব্যক্তিটা আমার বাবা। তাহলে ইন দ্য রুম কথাটা বলা হয়েছে দ্য ম্যানকে মডিফাই করার জন্য, ফলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফলে ক্লোজ করি, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হলে তুমি প্রিপোজিশনাল ফ্রেজ বলবা। বাট এখানে দেখছো এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ না, ফাংশন খুঁজছি আমরা। আবার এখানে দেখছো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, আন্দাজে প্রিপোজিশনাল ফ্রেজ বলা যাবে, অনেক কিছু হইতে পারে। এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ সে মডিফাই করেছে দ্য মেন নাউনকে। আর আমরা আমাদের প্রশ্নে পেয়েছিলাম কি? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, ফাংশন করছে কিসের? ফাংশন করছে কিন্তু ভাবে মডিফাই করছে, ফলে সে কিন্তু একটা অ্যাডভার্ব, সময়কেও রেফার করছে। খাবার শেষে কিছু মানুষ পানি নিছে, মানে পানি খাইছে, কখন পানি খাইছে? খাবার শেষে, ফলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আসো, ইট ওয়াজ 10 to 12, এটা ছিল 10টা থেকে 12টা। মোস্ট অফ দ্য শপস ড্যাশ জাস্ট ক্লোজড, কি লিখবা? একটা ভার্ব লিখবা, সবাই অবশ্যই পারা উচিত, পারবা। জাস্ট আছে ভাইয়া, জাস্ট। জাস্ট থাকলে নিশ্চয়ই আমরা বাক্যটারে কোন টেন্সে ট্রান্সফর্ম করি? জাস্ট থাকলে আমরা বাক্যটাকে অবশ্যই পারফেক্ট টেন্সে নেই। কোন টেন্সে নেই? পারফেক্ট টেন্সে নেই। ইয়েস, উত্তরে নিশ্চয়ই তুমি হ্যাভ লিখতে চাইলেও হ্যাভ লেখা যাবে না। বলো স্যার জাস্ট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, সোফা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়,
একটু সাবধান, বাক্যের অন্য পার্টটা দেখো কি বলছে, ইট ওয়াজ 10 to 12, মানে আমাদের গল্পটা শুরু হয়েছে পাস্ট টেন্সের, তাহলে পাস্ট পারফেক্ট লিখতে হবে এখানে, ক্লিয়ার? তাহলে ইট ওয়াজ 10 to 12, মোস্ট অফ দ্য শপস হ্যাড জাস্ট ক্লোজড। দেন Homer describes a race of men who dash from the gods, কি লিখবা? এটা কঠিন জিনিস না ভাইয়া, আমরা বাক্যের আগের বাক্যে যে একটা প্যাটার্ন দেখে আসছি না, এই বাক্য কিন্তু ওই প্যাটার্নটা আছে। হু দিয়ে আমাদের একটা ক্লোজ মার্কার যুক্ত আছে, মানে হু দিয়ে আমাদের বাক্যটা এক্সটেন্ড করছে, কমপ্লেক্স মোডে আছে। এখন হু যুক্ত বাক্যের আগের বাক্যে দেখো তো, আগের পার্টে কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স। তুমি পরেও প্রেজেন্ট টেন্স লিখতে চাইবে না টেন্সের প্যাটার্নটা ঠিক রাখার জন্য? তাহলে হোমার ডিসক্রাইবস আ রেস অফ মেন হু ড্যাশ, তাহলে তুমি নিশ্চয়ই এই হু শব্দটা বোঝাচ্ছে ম্যানকে, এম-এ-এন ম্যান হলো সিঙ্গুলার আর এম-ই-এন ম্যান হলো প্লুরাল, তাহলে তুমি এখানে একটা প্রেজেন্ট ভার্ব লিখবা, মানে প্রেজেন্ট টেন্সের ভার্ব লিখবা, এবং যেহেতু নাউনটা প্লুরাল আছে সেই অনুযায়ী আমি ভার্বের সাথে অ্যাজ ওয়েস লিখতে পারবো না, নাই অসুবিধা নাই, ফলে তুমি একটা প্লুরাল ভার্ব লিখবা। এখন হ্যাভ স্প্রাং দরকার নাই, প্রেজেন্ট টেন্স যেহেতু আছে তুমি সিম্পল প্রেজেন্ট লিখবা, স্প্রাং পাস্ট টেন্স আছে লিখবা, ওয়ার স্প্রাং দরকার নাই, ফলে উত্তর লিখবা তুমি স্প্রিং, প্রেজেন্ট টেন্স। তাহলে হোমার ডিসক্রাইবস আ রেস অফ ম্যান হু স্প্রিং ফ্রম দ্য গডস। স্প্রিং মানে হলো অরিজিনেট, মানে কোনো কিছু থেকে কোনো কিছু উদ্ভূত হওয়া, এটাই বলছে। হোমার ডিসক্রাইব করছে একদল মানুষের কথা যারা দেবতা থেকে উদ্ভূত। যাক, ওটা লিখে আছে দেখো, উত্তর হচ্ছে হোমার ডিসক্রাইবস আ রেস অফ ম্যান হু স্প্রিং ফ্রম দ্য গডস। স্প্রিং মানে হলো অরিজিনেট, বাক্যের অর্থ হলো হোমার এমন এক জাতির কথা বলেছেন যারা দেবতাদের থেকে উদ্ভূত হয়েছেন, মানে এসেছেন। নেক্সট, if Kalpana Chawla had not dash ardent desire, she should have become an astronaut. কন্ডিশনাল ভাই সবাই পারো, জানি সহজেই পারবা। ইফ যুক্ত বাক্য ভাইয়া, ইফ যুক্ত বাক্য, এবং আমরা অন্য পাশে দেখছি বাক্যের মাঝে কমও আছে, বাক্যটা কন্ডিশনাল সেন্টেন্স। অন্য পাশে ইফ যুক্ত বাক্যের অন্য পার্টটা দেখছি উড হ্যাভ V3 আছে। বিকাম, আমরা বিকাম শব্দের প্যাটার্ন জানি, বিকাম, তারপরে বিকাম, বিকেম, আবার বিকাম, মানে বিকাম শব্দের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হলো বিকেম, পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু আবার বিকাম, এটাই বলছে। তাহলে হি উড নট হ্যাভ বিকাম, তাহলে উড আছে, হ্যাভ আছে, V3 আছে। মানে উড হ্যাভ V3 আমরা কখন লিখি? ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হলে। তাহলে ইফ কল্পনা হ্যাড ড্যাশ, হ্যাড একটা অক্সিলারি ভার্ব আছে, আরেকটা অক্সিলারি ভার্ব লাগবে V3, মানে আমাদের এখানে কেবল একটাই আছে যেটা কিনা থার্ড ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে বসতে পারে, সেটা হলো এ নাম্বার। ফলে ইফ কল্পনা চাওলা হ্যাড নট হ্যাড আর্ডেন্ট ডিজায়ার, সি, যদি কল্পনা চাওলার আর্ডেন্ট ডিজায়ার না থাকতো, আর্ডেন্ট মানে খুব খুব তীব্র, হ্যাঁ, তীব্র ডিজায়ার না থাকতো, she would not have become an astronaut, সে একটা অস্ট্রোনট হতে পারতো না। এই অস্ট্রোনট শব্দটা খেয়াল রাখো, স্পেলিং আকারে পরীক্ষা কাজে দিতে পারে। উত্তর পেয়েছ নিশ্চয়ই নাম্বার। দেন she dashed the wash plates in the kitchen leaving her study, খুব ভালো কোয়েশ্চেন। এই টাইপের প্রশ্ন আমরা প্রায়শ পাই, আমি অনেকবার বলেছি, যারা আমার ক্লাস করছো দীর্ঘদিন ধরে তারা এটার উত্তর পারবা। উত্তর আমি একটু বলবো নিড শব্দটার কথা, নিড, কুইক করে বলি। নিড শব্দটা বাক্যে প্রিন্সিপাল ভার্ব হতে পারে, আবার মোডাল অক্সিলারি ভার্ব হতে পারে। যদি প্রিন্সিপাল ভার্ব হয় নিড শব্দটা বাক্যে, তখন পরবর্তী যে ভার্বটা আসবে সেই ভার্বটা ইনফিনিটিভ হবে, মানে নিড ভার্বটা যদি প্রিন্সিপাল ভার্ব আকারে বসে, নিড ভার্বের পর আরেকটা ভার্ব আসলে সেই ভার্বটার আমরা ইনফিনিটিভ লিখি। আর নিড ভার্বটা যদি মোডাল অক্সিলারি হয় তার পরবর্তী ভার্বটা বেস ফর্মে থাকে। এখন আমরা দেখছি সব বাক্যে নিড কিন্তু আছে, এবং বাক্যে যে ওয়াশ লেখা আছে, ওয়াশের আগে কিন্তু কোনো টু নাই। কি নাই? টু নাই, টু মানে ইনফিনিটিভ ফর্ম নাই, তার মানে এটা প্রিন্সিপাল ভার্বও কিন্তু না। প্রিন্সিপাল ভার্ব যদি এটা হইতো তাহলে ওয়াশের আগে টু থাকতো, তার মানে নিডটা এই বাক্যে, এই অপশনে আমরা মোডাল অক্সিলারি ভার্ব আকারে ব্যবহার করতে হবে। আবার সাবজেক্ট সি হইলেও তো, যেহেতু মোডাল অক্সিলারি আমরা বুঝে গেছি, তাহলে নিডের সাথে আবার এস থাকতে পারবে না, দেখো তো নিডস আছে বাদ, এ সি বাদ রইলো বিডি। এবার তুমি চিন্তা করো, শি নিড নট টু, এখানে আবার সেই নিড নট টু দিছে, মিলল না। আবার যদি এখানে টু দেওয়া থাকেই, তার মানে নিডটা প্রিন্সিপাল ভার্ব। আবার নিডটা যদি প্রিন্সিপাল ভার্ব হয় তখন নিডের সাথে আবার এসও যুক্ত হইতে পারে, তার মানে এখানে এস নাই, বিরাটি নাম্বারটা বাদ। আবার বলছি, এখানে যদি আমি মনে করো স্যার ওয়াশের আগে, তাহলে এখানে টু আছে অপশনে দেওয়া, টু ওয়াশ যদি দিতে চাও তাহলে নিডটা তোমার অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। আর নিডটা যদি প্রিন্সিপাল ভার্ব হয় ভাইয়া, সাবজেক্ট কিন্তু সি আছে, প্রেজেন্ট টেন্সে আছে, নিডের সাথে এস থাকা উচিত, নাই, ফলে এটাও বাদ। তাহলে উত্তর হবে she did not wash the plates, তার দরকার নাই প্লেট ধোয়ার, in the kitchen leaving her study, পড়াশোনা বাদ দিয়া থাল দেওয়া দরকার নেই, এটা বলছে।
উত্তর কি ভাইয়া? ডি, বি নাম্বার। তাহলে she need not wash the plates in the kitchen leaving her study। তাহলে কথাটা কি, নিড শব্দটা যদি প্রিন্সিপাল ভার্ব হয় তারপরের যে ভার্বটা আসবে সেটা হবে কি? ইনফিনিটিভ। সাবজেক্ট, নিড শব্দ যদি প্রিন্সিপাল ভার্ব হয়, সাবজেক্ট থার্ড পারসন হলে কিন্তু নিডের সাথে অ্যাস থাকবে এবং তারপরে ভার্বটা কি হবে? ইনফিনিটিভ হবে। আর নিড শব্দ যদি মোডাল অক্সিলারি হয়, সাবজেক্ট থার্ড পারসন হওয়া সত্ত্বেও তার সাথে অ্যাস বেস লেখা যাবে না, তারপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটার বেস ফর্ম লিখবো আমরা। আশা করি ক্লিয়ার তোমরা। দেন হ্যামোরেজ ইজ রিলেটেড টু, হ্যামোরেজ শব্দটা টেক্সট বুকের সাথে কানেক্টেড। হ্যামোরেজ শব্দের স্পেলিং আকারে পরীক্ষা আসতে পারে। হ্যামোরেজ মানে ভাইয়া রক্তক্ষরণ, তো রক্তক্ষরণ কোথা থেকে হয়? শরীর থেকে হয়। তাহলে বলছে হ্যামোরেজ ইজ রিলেটেড টু এভিয়ারি, ফিশারিজ, এপিকালচার নাকি হেলথ? অবশ্যই হেলথের সাথে রিলেটেড। হ্যামোরেজ শব্দটা পড়ে রাখো, স্পেলিং আকারে কাজে দিতে পারে, হ্যামোরেজ। দেন ল্যাংস্টন হিউজেস, টেক্সট বুকের আমি গত বছরের ক্লাস করার রিকোয়েস্ট করবো তোমাদেরকে, যারা টেক্সট বুকের পড়াশোনা নিয়ে ঘাটতিতে আছো, মনে করছো স্যার আপনি টেক্সট বুক নিয়ে কিছু একটা করেন, আমি সম্ভব হলে তোমরা চাইলে করবো নতুন করে আবার। তাছাড়া আমি আগেই বলে রাখি ভাইয়া, গত বছরের জিএসটির জন্য আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, দামি ক্লাস, ফ্রি ক্লাস বলে অনেক মানুষজন গুরুত্ব দেয় না, বাট ক্লাসগুলো কইলেও দেখবা তুমি বুঝবা ওখানে আমি কি জিনিস দিয়ে রাখছি। ফলে ক্লাসগুলো করে যাদের দরকার আছে মনে করো গত বছরের প্লেলিস্ট ধরে ক্লাস করবা। ল্যাংস্টন হিউজেস টেক্সট বুকের জন্য যা যা প্রয়োজন মোটামুটি গত বছর সব করায় ফেলছি আমি, অ্যাটেনশন দিও গত বছরের প্লেলিস্টটার দিকে। ল্যাংস্টন হিউজেস ইজ ড্যাশ রাইটার, তিনি কোন দেশি রাইটার? সহজ প্রশ্ন। আমার বোঝানো কিছু নেই, টেক্সট বুকের যে কবিতাগুলো আছে প্রত্যেকটা কবিতার কবি যিনি, ওনার দেশের বাড়ি কোথায় এবং বেসিক কিছু ইনফরমেশন অবশ্যই জানতে হবে, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে, আমরা জিএসটিতে দেখছি। উত্তরে আমরা লিখবো ল্যাংস্টন হিউজেস, তিনি ছিলেন একজন আমেরিকান, আমার বোঝানোর কিছু নাই। দেন which of the following words means to emit a faint or intermittent light? to emit মানে কি? blows off আমরা বলি, তাই না, নিঃসরণ করা। আর faint মানে হলো আসলে খুব স্ট্রং না, অল্প। ইন্টারমিডিয়েট মানেও কিন্তু, ইন্টারমিডিয়েট মানে কি? আসছে যাচ্ছে এমন একটা বিষয়, লাইট, তার মানে খুব ভালো লাইট না, গ্লিম করছে। আমি গ্লিম দিয়ে আমার একটা উত্তরও কিন্তু আছে, দেখো গ্লিমার মানে হলো মানে অল্প অল্প আলো দেওয়া, এই গ্লিমার। তাহলে গ্লিমার মানে হলো টু ইমিট আ ফেইন্ট অর ইন্টারমিডিয়েট লাইট। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস, কোন ওয়ার্কসে, লিখনিতে ডু ইউ কাম অ্যাক্রস, তুমি পড়েছো, কাম অ্যাক্রস মানে কি? তুমি পড়েছো বা তুমি পেয়েছো দ্য ক্যারেক্টার অফ জেরি, কোন নিচের কোন ওয়ার্কস এর ভিতরে। দেখো ওয়ার্কস বলতে কি বুঝি? আমরা জানি ওয়ার্ক অর্থ কাজ, আনকাউন্টেবল নাউন, আবার ওয়ার্কস হয়, ওয়ার্কস মানে কোন লিখনি, কোন সাহিত্যকর্মের ভিতরে। হ্যাঁ, তাহলে ওয়ার্কস অর্থ কিন্তু সাহিত্যকর্ম হলে ওয়ার্কস বলা যায়, আর কাজ বলতে শুধু ওয়ার্ক বলি। বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস ডু ইউ কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস দিয়ে কিন্তু পরীক্ষা আসতে পারে। কাম অ্যাক্রস মানে কি? ফাইন্ড। জেরির নামটা কোন সাহিত্যকর্মের ভিতরে তোমরা পাইছো? এই মাদার ইন ম্যানভাইল, অবশ্যই তোমরা পাইছো মাদার ইন ম্যানভাইলের ভিতরে। মাদার ইন ম্যানভাইল জেরিটা নিয়েই কথা, জেরির গল্প নিয়েই। দেন ডু অ্যাজ আই সে, করো যেমনটা আমি বললাম। আমিও বলবো, যদি আমি তোমাদের যেভাবে বলছি তুমি সেভাবে করতে থাকো, অবশ্যই জিএসটি ভর্তি পরীক্ষা ভালো হবে। টেক্সট বুকটা ভালো করে পড়ো। টেক্সট বুকের জন্য কি করতে হবে আমি বললাম, আমার গত বছরের প্লেলিস্টের ক্লাসগুলো করো ভাইয়া। টেক্সট বুকের পয়েন্ট অফ ভিউতে তোমার যা প্রয়োজন সব পড়াইছি, এবং তোমাদের জিএসটির কোন ইউনিটের ইংলিশ পরিস্থিতি কেমন হওয়া উচিত আমি একটা তোমাদের বিগত বছরগুলোর প্রশ্ন ঘাটাঘাটি করে আমি একটা সাজেশনও দিয়েছি, সেটা একটু ভালো করে পড়ো। প্লাস ভোকাবুলারি নিয়ে তুমি প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যাটেনশন দাও, আমার ক্লাসগুলো করো প্রশ্ন সমাধানের, তুমি নিজের অবস্থা বুঝতে পারো। পাশাপাশি প্যাসেজ সমাধানের করার কথা বলছি প্রত্যেককে, যারা ভালো করতে চাও এ বি সি সব ইউনিটে প্যাসেজ সমাধানের যে প্লেলিস্ট আছে ওই ক্লাসগুলো করো। তুমি প্যাসেজ সমাধান নিয়ে যেই অজানা বিষয়গুলো আছে তোমার এগুলো জানবা, তোমার যে ভয় আছে সেই ভয়টা কেটে যাবে, তুমি পরীক্ষা হলে যায় প্যাসেজ সমাধান করতে পারবা সাহস করে, তখন দেখবা প্যাসেজ সমাধান কঠিন না। অনেকে ভুল হবে ভেবে মানে বাসায় প্র্যাকটিস করে না কঠিন ভেবে, আবার ভুল হবে ভেবে ওই প্যাসেজটার অ্যাটেম্পটাই নেয় না পরীক্ষার হলে, ফলে আসলে লস হয়ে যায়। ডু করো অ্যাজ আই সে, যেমনটা আমি বলি। তাহলে এই আই সে এটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন নামে কোনো ক্লজ নাই। অবশ্যই তুমি উত্তরে কি বলবা আমি জানি, অ্যাডভার্ব বলবা, কারণ বলছে ডু করো অ্যাজ আই সে, যেভাবে আমি বলি। কিভাবে আমি বলি? যেভাবে আমি বলি। আমরা জানি বাক্যের হরকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে আমরা কি পাই? অ্যাডভার্ব পাই। ফ্রেজ পেলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ হলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ডু করো যেভাবে আমি বলি, ডু অ্যাজ আই সে,
করো যেভাবে আমি বলি, ফলে এটা কি ভাইয়া? অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ছিল আজকের ক্লাস করে উপকার পেলে ক্লাসে একটা রিঅ্যাকশন দিও, তোমার বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করিও, আর আমাকে একটু দোয়ায় রাখিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।